করোনাকালে বাঁচার চেষ্টার সাথে সচল রাখতে হচ্ছে দেশের অর্থনীতি। নেতৃত্বে প্রধানমন্ত্রী অর্থনীতি প্যাকেজ বাস্তবায়নের তাগিদ। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের প্রাণহানি। অবশেষে ২১ দিনের জন্য লকডাউনে যাচ্ছে ওয়ারি। আজ থেকে দোকানপাট খোলা সন্ধ্যা ৭টা পর্যন্ত। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ওনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতকে দুরবস্থায় সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। পদত্যাগ দাবি। মন্ত্রণালয় অধিদপ্তরের সমন্বয়হীনতায় ক্ষোভ। উদ্ধার হল বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। মৃতের সংখ্যা বেড়ে ৩৪। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ। লঞ্চ চালায় বয় বেয়ারারা। নৌপথের অরাজকতা চরমে। সুস্থ আছেন বেঁচে যাওয়া সুমন। মুন্সিগঞ্জে এখনও চলছে শোকের মাতম। বড় পরিবর্তন ছাড়া ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে থাকবে বড় চ্যালেঞ্জ। আজ থেকে কার্যকর। এবং তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী লাখো মানুষ। করোনাকালে দুর্যোগ বাড়িয়েছে দুর্ভোগ। ত্রাণের দাবি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কেউ বলেছেন করোনায় ভেঙে পড়বে দেশের অর্থনীতি, কেউ বলেছেন অনাহারে মারা যাবে মানুষ। বাস্তবে এসবের কিছুই ঘটেনি। মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি গতি সচল রাখতে হচ্ছে দেশের অর্থনীতির, যার নেতৃত্বে সরকার প্রধান নিজেই। অর্থনীতিবিদরা বলছেন, প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়ন করা গেলে করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনার প্রধান আঘাত মানুষের জীবন এবং জীবিকার ওপর। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো গতি হারিয়েছে বাংলাদেশের অর্থনীতিও। এমন বাস্তবতায় মানুষের জীবন বাঁচানো যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি গুরুত্বপূর্ণ অর্থনীতির চাকা সচল রাখা। আর এই চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা রাখতে ১৯টি প্যাকেজে ১,০৩,১১৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন সরকার প্রধান, যা জিডিপির ৩.৭%। কৃষি, শিল্প, সেবা, শিক্ষা, স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট সকল খাতই এসেছে প্রণোদনার আওতায়। করোনার কারণে যেসব প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা নিজস্ব শক্তিতে বেঁচে থাকার সক্ষমতা রাখে, তাদেরকে টিকিয়ে রাখা, যাতে সংকটটা কেটে গেলে এগুলি আবার অর্থনৈতিক রিকভারিতে অংশগ্রহণ করতে পারে। মার্চ থেকে শুরু হওয়া ২ মাসের সাধারণ ছুটিতে নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যে তালিকা করে ৫০ লাখ মানুষকে দেয়া হয়েছে নগদ অর্থ। রেশন কার্ডধারী ৫০ লাখ মানুষের সঙ্গে যোগ হচ্ছে আরও ৫০ লাখ মানুষ। ফলে উপকার পাবে প্রায় ৫ কোটি মানুষ। এই ডিস্ট্রিবিউশনটা সব উৎপাদনশীল খাতে কিছু কিছু করে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটাতে যদি আমরা সত্যি সত্যি দ্রুত এই টাকাগুলো বিতরণ করতে পারি, তাহলে কিন্তু এই খাত থেকে আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য এটা সহায়ক হবে। কৃষি খাতে অঞ্চলভেদে কৃষি উপকরণ কেনার জন্য ৭০% ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষকদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে সার আর বীজের। অলমোস্ট সবগুলো ব্যাংকই কিন্তু এই প্রণোদনার কাজটা এই প্রায়োরিটি দিয়ে কাজ করছে। নতুন কাজের চেয়ে প্রণোদনার কাজটা যাতে বাস্তবায়ন হয় সেই কাজটাই করছে। করোনার সম্মুখ যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সকল পেশার মানুষের জন্য ঘোষণা করা হয়েছে প্রণোদনা এবং বীমা। যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এই প্রণোদনাটুকু তাদের জন্য। প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকার ঘোষিত প্রণোদনা দেশের সকল মানুষের জন্য। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের দল, মত, আদর্শ বিবেচনায় আনার কোনো সুযোগ নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সর্বোচ্চ মানুষের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেলেন ৬৪ জন। একদিনে কোভিড-১৯ শনাক্ত হল ৩,৬৮২ জনের। মঙ্গলবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
মৃতদের মধ্যে 51 জন হাসপাতালে এবং 13 জন মারা গেছেন বাড়িতে। নতুন করে 2053 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 57,780 জন। মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1847 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 31 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 7 জন, রাজশাহী 7 জন, সিলেট বিভাগে 2 জন, বরিশাল 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 51 জন। করোনার প্রকোপে 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 3,400-রও বেশি মানুষ। মোট মৃতের সংখ্যা 5,10,000 ছাড়িয়েছে আর মোট আক্রান্ত 1,05,00,000-এরও বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। ভারতের অবস্থাও বেহাল। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়ে প্রায় 56,64,000-এর বেশি মানুষ ঘরে ফিরেছেন। মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়ার সীমান্ত আগামী 1 জুলাই থেকে আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। করোনার উৎস খুঁজতে আবারও চীন যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। 4 জুলাই ভোর 6টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি এলাকা লকডাউন হবে। 25 জুলাই পর্যন্ত মোট 21 দিন লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ সিটির নগর ভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জানান, এখানে সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে, শুধু ঔষধের দোকান খোলা থাকবে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। আগামী 4 জুলাই 20 আষাঢ় থেকে আরম্ভ করে শনিবার 10 শ্রাবণ 25 জুলাই পর্যন্ত 21 দিন আমরা এই লকডাউনটি আমরা বাস্তবায়ন করব। এই সকল প্রেক্ষিতে আমরা দুটি সড়ক থেকে শুধু যাতায়াত সুবিধা থাকবে, বাকি সড়কগুলোর মুখগুলো আমরা বন্ধ করে দিব। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে তা আগামী 3 আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে নিউজ 24-কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, 1 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা হবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ ও তথ্য মন্ত্রণালয় প্রচারণা চালাবে। করোনা বিস্তার ঠেকাতে 26 মার্চ থেকে চলা টানা 66 দিনের লকডাউন ওঠার পর গেল 30 মে থেকে সীমিত পরিসরে চলছে অফিস। স্বাস্থ্যবিধি মেনে, তবে দোকানপাট ও বাজার আগামীকাল থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। আর আমাদের ঈদে যাতে করে মানুষ করোনার আক্রান্ত না হয় সেজন্য মানুষকে সচেতন করার জন্য তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রচারণামূলক কর্মকাণ্ড করবে। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কেনাকাটার সময়ে ক্রেতা বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। যেহেতু সময়টা একটু বড় হয়েছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসবেন এবং সেটা মালিক এবং কর্মচারী এবং ক্রেতা সাধারণ সবাই স্বাস্থ্যবিধি মেনে ওনারা ব্যবসা পরিচালনা করবেন। এর জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দেশের স্বাস্থ্য খাতের দুরবস্থার জন্য জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল। এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে অন্য কোথাও দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এছাড়া অন্য বিরোধী সংসদ সদস্যরা করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয় নেই বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবেদন হাসান পারভেজের।
তোমরা সত্যিই যদি ভালো মঙ্গলবার দুপুরে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে 2020-21 অর্থ বছরের বাজেটের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা করোনাকালে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশেও দেশের স্বাস্থ্যখাত দুরবস্থার মধ্যে পড়ে আছে বলে সমালোচনা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। এমনকি স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে মানুষের কথাটা নিবেদন করলাম যে এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই চিকিৎসা ব্যবস্থায় যে জনবলের যে সংকট রয়েছে, এই সংকটগুলোকে আমাদের ঠিক করতে হবে। করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোর কঠোর সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করতে হবে। সমন্বয়হীনতার জন্য আমরা অনেক সময় দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে আমি তো জানি না কোথায় কি করতেছেন। এই সমন্বয়হীনতার জন্য কিন্তু আরো পেশ খেয়ে গেছে। সরকারি হাসপাতালে কোনো চিকিৎসার সুযোগ নেই। মানে প্রধানমন্ত্রী আপনি একটা নির্দেশনা দেন যে কোনো এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে। জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে না। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেই করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর হার কম। আমাদের ভেন্টিলেটর লাগবে, এটা নিয়ে বিরাট হয়েছে, কিন্তু দেখা গেল ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নাই। ভেন্টিলেটরে যারা গেছে প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে। আমাদের ভেন্টিলেটর 400 আছে, তার মধ্যে 50টাও ব্যবহার হয়নি। 350। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। 26 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হলো বুড়িগঙ্গায় ময়ূর 2 লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। মঙ্গলবার দুপুরে এয়ার লিফটিং ব্যাগ দিয়ে ভাসিয়ে তোলা হয় লঞ্চটিকে। উদ্ধার হওয়া লঞ্চের ভেতর আর কোনো মানুষের সন্ধান নেই জানিয়ে অভিযান সমাপ্তের ঘোষণা দেন বিআইডব্লিউ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এই ঘটনায় 13 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার সহ মোট 34 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। সোমবার সকাল 9:15 বুড়িগঙ্গার ফরাসগঞ্জ ঘাট সিসিটিভিতে ধরা পড়ে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামের ছোট লঞ্চটিকে ধাক্কা দেয় সদরঘাট লালপট্টি থেকে ছেড়ে আসা ময়ূর 2 নামের বড় আকারের লঞ্চটি। ময়ূর 2-এর কয়েকটি আঘাতে মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায় মর্নিং বার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল। আমাদের রেস্কিউ করার জন্য আমাদের ডুবুরির যে ইকুইপমেন্টসগুলো দরকার, আমাদের কিন্তু সেগুলো সব একে একে নদী থেকে উদ্ধার হতে থাকে মৃতদেহ। স্বজনের সন্ধানে নদীর পাড়ে অপেক্ষা করছেন অনেকে। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে বুড়িগঙ্গার পাড়। উদ্ধার হওয়ার মৃতদেহগুলো আনা হয় রাজধানীর মিডফোর্ট হাসপাতালে। সেখানে নিখোঁজ স্বজনদের খুঁজতে ভিড় করেন অনেকে। লঞ্চটা 2টা ধাক্কা মার 2টা বাড়ি মারছে, 2টা বাড়ি মারছে, তোমার পরে উল্টা গেছে গা, আমি জানালা ফাঁকটা বাইরে গেছি গা। আমার বক্তা বাচ্চা যাচ্ছে, আমার কলজাটা বাই করে দে, আমার কলজাটা বাই করে দে তোরা। এর মধ্যে 13 ঘন্টা পর সোমবার রাত 10:30টার দিকে সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। তবে নদীতে সলিল সমাধি হয় 34 জনের। এরই মধ্যে মঙ্গলবার সকাল 11টার দিকে এয়ার লিফটিং ব্যাগ নিয়ে ভাসিয়ে তোলা হয় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে। ভেতরে আর কোনো মৃতদেহ না থাকায় 26 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ। আনুষ্ঠানিকভাবে আমাদের উদ্ধার অভিযানটা শেষ করেছি, কারণ আমরা বুঝতে পেরেছি যে এর ভেতরে আর মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা জাহাজটিকে ডকইয়ার্ডের যে রেলগুলো তার উপর বসাতে সক্ষম হয়েছি। এই ঘটনায় অবহেলাজনিত কারণে দায়ের করা হত্যা মামলায় ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা সেটা তদন্ত করা প্রয়োজন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনায় নিহত প্রত্যেকের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয় 1.5 লাখ টাকা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়। বিগত 1 দশকে তথ্য প্রযুক্তি খাত পেয়েছে নতুন ছোঁয়া। দ্রুত এগিয়েছে বাংলাদেশ, অব্যাহত আছে এই জয়যাত্রা। আর এই সাফল্যের নেপথ্য নায়ক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তিনি স্বপ্ন দেখছেন 2041 সালের মধ্যে সব সরকারি অফিস হবে কম্পিউটারাইজড এবং শেষ হবে কাগজের ব্যবহার। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। 2008 সালে নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে দিনবদলের সনদ ঘোষণা করেছিলেন সেদিনের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তা নিয়ে নানা সমালোচনা হলেও এখন তা প্রমাণিত সত্য। এই করোনাকালে সরকারি কিংবা বেসরকারি সব প্রতিষ্ঠানই কাজ চালাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেব এই তহবিল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দেশ পরিচালনার সঙ্গে তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আইসিটিতে সাফল্য এসেছে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মানব সম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট, ডিজিটাল সেবা আর আইসিটি শিল্প, এই 4 মূলনীতি সামনে রেখে এই খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন জয়। আগামী দিনগুলোয় উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তারা। পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনার মধ্যে আছেন, ওদের যদি সবাইকে ট্রেনিং গুলো দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে এই বড় জব মার্কেটের একটা বড় অংশ আমরা বাংলাদেশে করে নিয়ে আসতে পারবো। সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শিতার কারণেই দেশের ই কমার্স পরিসর বড় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগামী 1 বছরে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হবে এই শুধু ই কমার্স খাতে। সেখানে আপনার ই কমার্সের উদ্যোক্তা তৈরি হবে। দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে গৃহীত নীতিমালায় 306টি করণীয় নির্ধারণ করেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। দ্বিতীয় সাবমেরিনের সংযোগের পর আইএসপির ক্ষেত্র বড় হয়েছে বলে মনে করেন সেবাদাতারা। 10 বছর আগে মাত্র হাতে গোনা কয়েকটা আইএসপি ছিল, এখন সারা বাংলাদেশে প্রায় ছোট বড় আইএসপি মিলে প্রায় 2200 আইএসপি। 11 বছর আগে এই খাতের রপ্তানি ছিল 26 মিলিয়ন মার্কিন ডলার, এখন তা 1 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। 2025 সালের মধ্যে তা 5 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পেপারলেস অফিস ওয়ার্কের দিকে যাচ্ছি। 21 সাল নাগাদ আমরা 2200 সার্ভিসকে আমরা ডিজিটাইজ করছি এবং ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে সম্মিলিতভাবে তৈরি করছি। এই দুটো জায়গায় এখন মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের এই নেতৃত্বের গুণেই বিশ্বের 60টি দেশে রপ্তানি হচ্ছে সফটওয়্যার। স্টার্টআপ প্রকল্পে তৈরি হয়েছে 5,500 উদ্যোক্তা। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। পোস্তগোলায় বাংলাদেশ চীন মৈত্রী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 10 চাকার পণ্যবাহী ট্রাক ছাড়া সেতু দিয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে। প্রায় 28 ঘন্টা পর খুলে দেওয়া হলো সেতুটি। ডুবে যাওয়া লঞ্চের উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে পোস্তগোলা ব্রিজে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহমুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মাহমুদ, ব্রিজের সবশেষ অবস্থা কেমন দেখছেন এবং ব্রিজের দুই পারে আসলে কি পরিমাণ যানবাহন আটকে ছিল, সবশেষ চিত্রটি জানাবেন দর্শকদের। শুরুতেই বলে রাখি যে কথাটি আপনি বলছিলেন যে উদ্ধারকারী যে জাহাজটি এসেছিল যে সদরঘাটের সড়ক দুর্ঘটনার উদ্ধার করতে, তো সেই প্রত্যয় জাহাজটি কিন্তু ঠিক এই জায়গাটিতেই কিন্তু হচ্ছে যে অসাবধানতা বশত কিন্তু হচ্ছে এখানে আঘাত করেছিল। তার ফলে কিন্তু গতকাল থেকে কিন্তু যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটির, কিন্তু আজকে এই যান চলাচলটি খুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর যানবাহন কিন্তু চলাচল করছে এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেতুটি সেটি কিন্তু চালু হয়ে গেছে। এবং আমরা কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা কিন্তু বলছেন যে খুব বেশি ক্ষতি হয়নি এই ধাক্কার ফলে। তার ফলেই কিন্তু একদিন পরেই কিন্তু তারা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ সেতুটি, চীন মৈত্রী সেতু যেটি, এটি কিন্তু একদিকে রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জ, মাওয়া এই দুই জায়গার কিন্তু এখানে হচ্ছে যে অসংখ্য মানুষ কিন্তু যাতায়াত করে। গতকালকেও কিন্তু এই জায়গা থেকে আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, গতকালকেও কিন্তু দেখেছি প্রচুর মানুষ কিন্তু এখানে হচ্ছে যে দুর্ভোগ পোহাচ্ছিলেন এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ করে দেওয়ার ফলে। তো সংশ্লিষ্ট যারা রয়েছেন তো তারা কিন্তু বলছেন যে ধাক্কাটি দিয়েছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, তার ফলে
কিছুটা হচ্ছে যে এখানে হচ্ছে যে পিলারটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এটি কিন্তু এই যানবাহন চলাচলের ক্ষেত্রে বড় ধরনের কোনো হচ্ছে যে কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না বলে কিন্তু তারা হচ্ছে যে পর্যবেক্ষণ বা হচ্ছে যে তারা এসে কিন্তু এটি সরেজমিনে এসে কিন্তু তারা এটি হচ্ছে যে তারা বলেছেন। তো যার ফলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যানবাহন কিন্তু এই মাঝরাতেও চলাচল করছে এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে এই যে সেতু কিন্তু এখন পুরোপুরি কার্যকর রয়েছে এই কথাটি কিন্তু বলা যাচ্ছে। তো মোটামুটি হচ্ছে যে লঞ্চ দুর্ঘটনা যেটি ঘটেছিল তার পরোক্ষ যে ক্ষতি হয়েছিল সেতুটিতে, তো সেটি কাটিয়ে উঠে কিন্তু এই সেতুটি এখন কিন্তু চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রাশেদ, মাহমুদ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী মাহমুদুল হাসান আমাদেরকে জানাচ্ছিলেন পোস্তগোলা ব্রিজের সবশেষ চিত্রটি। গুলশান হলি আর্টিজান ট্র্যাজেডির 4 বছর পূর্ণ হলো আজ। এরই মধ্যে বিচারিক আদালতে মামলার রায়ের পর উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায়। পুলিশ বলছে হলি আর্টিজানের পর জঙ্গি বিরোধী অভিযান জোরদার করা হয়, ফলে জঙ্গিরা বড় হামলার শক্তি হারিয়েছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1 জুলাই 2016 রাত 9:45 গুলশান 79 নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের অতর্কিত হামলা। রাতভর জিম্মি দশা, ভোরের আলো ফোটার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অপারেশন থান্ডারবোল্ট। সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেন না এই পুলিশ কর্মকর্তা। হোলি আর্টিজানে জঙ্গিদের হামলার পরপরই সেখানে অপারেশনে গিয়েছিলেন তিনি। দেখেছেন আহত অবস্থায় সহকর্মীদের মৃত্যু। সেই ঘটনা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে না, এদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই লড়ে যেতে হবে। যেখানে আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, শুধু এখানে না, আমরা বিভিন্ন জায়গায়, তারপর শোলাকিয়াতে আমরা হারালাম, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে। সেদিনের সেই হামলায় মারা যান 2 পুলিশ সদস্য সহ দেশি বিদেশি 22 জন নাগরিক। গেল বছর গুলশান হোলি আর্টিজান মামলার রায় হয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। রায়ে 8 আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ জানান, নিয়ম অনুযায়ী মামলাটি বর্তমানে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায়। সংশ্লিষ্ট বেঞ্চ সেইগুলিকে কার্যতালিকায় নিয়ে আসেন। আদালতের কার্যতালিকায় আসলে সেই মামলার শুনানি হয়। এই মামলার ক্ষেত্রে দ্রুত যাতে শুনানির ব্যবস্থা গ্রহণ করা হয় তার কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দেশে জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি হারিয়েছে বলে মত তাদের। আমার যেটা মনে হচ্ছে তাদের যে মেরুদণ্ড, মনোবল, এটা কিন্তু ভেঙে গিয়েছে। এটা নিঃসন্দেহে তারা নতুন করে বড় কোনো ধরনের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে এখন সমর্থ হবে না। জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতিকে ধরে রেখেই সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার তাগিদ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। কোভিডে আক্রান্ত পরবর্তী সময়ে নিউমোনিয়ায় ভুগছেন তিনি। তার শরীর দুর্বল। মঙ্গলবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্র এসব তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সপ্তাহে 3 বার ডায়ালাইসিস নির্ভর বিকল কিডনি রোগী হিসেবে দীর্ঘ 1 মাস রোগ ভোগের কারণে ডাক্তার জাফরুল্লাহর শরীর খুবই দুর্বল। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় 13 ঘন্টা পর ভেসে ওঠা সুমন ব্যাপারী শারীরিকভাবে সুস্থ আছেন, তবে মানসিকভাবে কিছুটা ভীত সন্ত্রস্ত রয়েছেন তিনি। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে বিস্ময়করভাবে বেঁচে যাওয়ার সেই মুহূর্তগুলোর কথাও জানান তিনি। বলেন, লঞ্চের ইঞ্জিন রুমের কাছে কোনো একটি জায়গায় আটকে ছিলেন যেখানে ছিল অল্প পানি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। মর্নিং বার্ড নামক ছোট্ট লঞ্চটি ডুবে যাওয়ার ঘণ্টা 2 পরে মৃত্যু উপত্যকায় পরিণত হয় সদরঘাট লঞ্চ এলাকা। ফায়ার সার্ভিসের ডুবুরিরা একে একে পানির নিচ থেকে বের করে আনেন 32টি মরদেহ। উদ্ধার অভিযানের শেষ প্রান্তে লঞ্চটি উদ্ধারের সময় পানির নিচ থেকে অলৌকিকভাবে ভেসে ওঠেন সুমন ব্যাপারী। জানান, ডুবে যাওয়া লঞ্চের মধ্যে কিভাবে 12 ঘন্টা প্রাণে বেঁচেছিলেন তিনি। বলেন, লঞ্চটি ডুবে যাওয়ার পর একটি রড শক্ত করে ধরে রাখেন তিনি। এরপর ধাক্কা খেয়ে আরেকটি ফাঁকা জায়গায় গিয়ে আটকে যান তিনি। ডুবে যাওয়ার পর
লস যেন তোলা যেতেছে অতারুকি, আর কোনো খেল নাই। ইঞ্জিন রুমের লগে ওখানে আল্লাহ বাইক করে রয়েছে, আল্লাহ বিশ্বাস, আমার কোনো শক্তি নেই এখানে। হয়তো বা আমি তো অন্য রাস্তা যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাহলে ওই রাস্তায় আমার বাইক করে দিচ্ছে। লঞ্চটি ছাড়ার পর থেকে চোখে কিছুটা ঘুম ছিল, তখন হঠাৎ লঞ্চটিতে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এক পাশ ডুবে যাওয়ার সময় দৌড়ে লঞ্চের আরেক প্রান্তে গেলেও রক্ষা হয়নি তার, তলিয়ে যান পানির নিচে। কথা আমাকে ডুবানিরা উঠাইলো, এটার উঠে বললো যে তুমি ইনশাল্লাহ ভালো আছো। আমার নলেজ ছিল না, তো কে ছাত্র আছে কেউ তো আমার নলেজ ছিল। মিটফোর্ড হাসপাতালের পরিচালক সাংবাদিকদের বলেন, তাকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। আমার যে ডাক্তার বললো স্যার এখন যে অবস্থা আছে ভর্তি না রাখলেও চলে, এরকম বলছে। হ্যাঁ, তাই বললো যে যেহেতু সে আসছে এখানে থাকো, মেডিসিন ওয়ার্ডে তাকে রাখলাম। রাজধানীর বাদামতলীর ফল ব্যবসায়ী আলোচিত সুমন নারীর টানে লঞ্চে করে নিয়মিত মুন্সিগঞ্জে যাতায়াত করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় নিহতদের 31 জনের বাড়ি মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায়। স্বজনদের হারিয়ে শোকে বিহ্বল পরিবারগুলোর একটাই দাবি, অভিযুক্তদের শাস্তি। আর নিখোঁজদের সন্ধানে এখনও ছুটে বেড়াচ্ছেন অনেক স্বজন। মুন্সিগঞ্জ থেকে নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ ডাক্তার দেখাতে, কেউ আবার যাচ্ছিলেন কর্মস্থলে, কারো আবার উদ্দেশ্য ছিল প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ। সবকিছু শেষ। ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সব। দুর্ঘটনায় নিহত 33 জনের মধ্যে 31 জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। স্বজনদের হারিয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। লঞ্চ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অনেকেই জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। ঘর্ষণ আর কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চটা ডুবে গেল। লঞ্চটা ডুবে 5-6 হাত নিচে গেছি আমি। পরে আমি জানালা ধইরা আমি জোরে মানে আমার হলো হার্টের সমস্যা, তারপর আমি সাহস করছি বাঁচানোর জন্য আমি টা বাইরেছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেকেই। সহায়তার পাশাপাশি অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তাদের। মানুষ মরে গেছে, আমি বিচার কার কাছে চাবো? যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি নেক সরকার। নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হলে এবং ফিটনেস ঠিক না থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। লঞ্চের ফিটনেস অথবা অতিরিক্ত যাত্রী বোঝাই চলাচল, এটি আমরা তদারকি করব। দুর্ঘটনায় এখনও নিখোঁজ অনেকেই। তাদের খোঁজে নদী তীরে ভোটার আইডি কার্ড আর প্রিয়জনের ছবি নিয়ে ছোটাছুটি করছেন স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গুটি কয়েক মানসম্মত নৌযান বাদে প্রায় সবগুলোই অভিজ্ঞ চালকবিহীন। খরচ কমাতে রাতারাতি কেবিন বয়কে বানিয়ে দেয়া হচ্ছে মাস্টার সারেং। এছাড়া লাখ টাকা ঘুষে অনৈতিক পথেও মিলে যাচ্ছে সার্টিফিকেট, এমন অভিযোগও উঠেছে। নৌপথ বিশ্লেষকরা বলছেন পুরো প্রক্রিয়ার মধ্যে গলদ আছে অবৈধ সিন্ডিকেট। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। রাহাত খান ও আশিকুর রহমান শ্রাবণের যৌথ প্রতিবেদন। দুর্ঘটনা, স্বজনদের আহাজারি, গণমাধ্যমের ছোট বড় শিরোনাম, তদন্ত কমিটি গঠন। এরকম সপ্তাহখানেকের দৌড়ঝাঁপের পরই সব আবার আগের মতন। কিন্তু কয়েক দশক ধরে চলা অনিয়মগুলো এইসব দুর্ঘটনার কারণ। কিভাবে টিকিট কাটার মাস্টার সারেং হয়ে যান তার ব্যাখ্যা শুনুন। টাকার বিনিময়ে বর্তমানে 90% সার্টিফিকেট আসে। আজকাল সার্টিফিকেট আনতে হলে যা আছে 4 টাকার 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিব। জায়গা জমি যেটু আছে সেটু বেশ করতে হইবে না। নিজেই 2 ঘন্টার টিকিট কেটে আবার নিজেই ওই কমান দেয় সুকানিরে। নিয়ম অনুযায়ী নৌযান ছাড়ার আগে ফিটনেস সহ যাবতীয় দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছেন, কিন্তু তার বাস্তবায়নের হার হতাশাজনক। বিডব্লিউটি এর লোকজন পাওয়া যায় না বা আসে না, কিন্তু তদারকি করা উচিত যে ওই লঞ্চে মাস্টার ড্রাইভার আছে কিনা। মাস্টার নেয় না, কারণ হইলে এই কেরানিরা চালায়, এটা দক্ষ মাস্টার রাখতে হলে বেতন বেশি দেওয়া লাগে। যে চালাইতে পারে না হেরাতে যদি একটা জাহাজ দিয়ে দেয় তো জাহাজ দুর্ঘটনা ঘটবেই। নৌপথ বিশ্লেষকরা বলছেন সড়কের মতো নৌপথেও সিন্ডিকেট আছে যাদের হাতে সবাই জিম্মি। নানা প্রক্রিয়ায় অদক্ষ অযোগ্য চালকরা নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে সনদ নিয়ে থাকেন এবং পরবর্তীতে তারাই
বিভিন্ন জাহাজে চাকরি করেন। এই যে অবৈধ নৌযান, এগুলোকে বৈধতার আওতায় আনতে হবে এবং বৈধতার আওতায় আনলে আপনি দেখবেন যে সেই নৌযানগুলোতে যে ড্রাইভার মাস্টার সেগুলো সেই আপনার ক্লাসের সেটা চলে আসবে। অভিযোগের জবাব দিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ঢালাওভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে, অদক্ষ প্রশিক্ষিত নয়, এই কথাটা আমি মানতে পারি না। কারণ একজন মাস্টারকে কয়েকটা ধাপে পরীক্ষা দিতে হয়, যাচাই বাছাই করে তার কারিগরি দিক বিশ্লেষণ করেই তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। আমি আশা করি যে আগামী 2-3 বছরের মধ্যে আপনারা আরো ভালো নৌপরিবহন ব্যবস্থা বা ট্রাফিক ব্যবস্থা দেখতে পাবেন। বিশ্লেষকরা বলছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটির সুপারিশগুলোর আংশিক বাস্তবায়ন হলেও এতদিনে শৃঙ্খলা ফিরত নৌখাতে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। বড় কোনো পরিবর্তন বা কাটছাট ছাড়াই 5,68,000 কোটি টাকার বাজেট পাশ হলো। জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের এই বাজেট প্রস্তাব কণ্ঠ ভোটে পাশ হয়। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। মহামারীকালের বাজেটে ধরা হয়েছে উচ্চ প্রবৃদ্ধি এবং বড় আয়ের লক্ষ্যমাত্রা, তাই থাকছে বাস্তবায়নের বিশাল চ্যালেঞ্জও। বিস্তারিত জানাচ্ছেন বাবু কাবুজ্জামান। ইতিহাসের সবচেয়ে ভিন্ন এবং সংক্ষিপ্ত ছিল এবারের বাজেট অধিবেশন। প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ আলোচনার ইতিহাস থাকলেও এবার আলোচনা হয়েছে মাত্র 2 দিন। সত্যি যদি ভালো মানুষ। অধিবেশন শুরু হলে প্রস্তাবিত বাজেটের উপর আনা ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয় খাতে 2021 সালে সবশেষে নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে পাশ হয় 2020-21 অর্থ বছরের বাজেট। অতএব নির্দিষ্টকরণ বিল 2020 সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো। নতুন বাজেটে এবার উন্নয়ন ব্যয় খুব বেশি না বাড়িয়ে ধরা হয়েছে 2,15,000 কোটি টাকা। বাজেটের বড় অংশই পরিচালন বা অনুন্নয়ন খরচ, যেখানে ধরা হয়েছে 3,48,180 কোটি টাকা। অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2020 এই মহান সংসদে পাশ করা হোক। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আশা করছেন, বাজেটের সম্ভাব্য ব্যয়ের 66% আদায় করবেন রাজস্ব খাত থেকে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে আদায় লক্ষ্য 3,30,000 কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে 2021 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,094 কোটি 16 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। বাজেটে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকছে 1,90,000 কোটি টাকা, যা মোট জিডিপির 6% মতো। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে পাশ হওয়া বাজেটে কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। মনে হচ্ছে না একটা দেশের বাজেট আপনি কত টাকা আয় করবেন, কত টাকা ব্যয় করবেন, এই হিসাব পরিপূর্ণভাবে আপনি তৈরি করে সংসদে দেবেন, সংসদ দেখে পাস করবেন। আয়ের হিসাব বাদ দিয়ে আপনি ব্যয়ের হিসাবটা নিয়ে আসছে এবং সেখানে গোষ্ঠীতন্ত্রের যেখানে সুযোগ সুবিধা আছে সেই ব্যয়গুলো তারা বেশি করে নিয়ে আসছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান নদ নদীর পানি কোথাও কোথাও কিছুটা কমলেও অনেক জায়গায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। তাদের অভিযোগ, সংকট চরম আকার ধারণ করলেও এখনও কোনো ত্রাণ সহায়তা পাননি তারা। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বেড়েছে অন্যান্য নদীর পানিও। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় প্রায় শতাধিক ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত 5 দিন ধরে পানিবন্দী এসব মানুষের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বানভাসীদের অভিযোগ, মানবেতর জীবনযাপন করলেও এখনো কোনো ত্রাণ সহায়তা পাননি তারা। বাঁধের মধ্যে উঠা হয়েছে, এখন এইভাবে কষ্টের মধ্যে কি থাকা সম্ভব? 5 দিন থেকে পানি বন্ধ হয়ে আছি, আমাদের অনেক অসুবিধায় পড়ছি।
চলাফেরা অসুবিধা হইতেছে, হাঁটতে পারতেছি না, কাজ কাম করতে পারতেছি না। অনেক কষ্টই আছি, বাচ্চা কচ্চক নিয়ে এক বুক পানি, কোনো সাহায্য কোনো কিছু পাইনি, বাচ্চা কচ্চা নিয়ে অনেক কষ্টই আছি। চোখের উপরে পানি বসিয়ে আছি, বাচ্চা কাচ্চাও তো সব পড়ি আছে, প্রায় না খাওয়ার মতোই। যদিও জেলা প্রশাসন বলছে দুর্গতদের তালিকা তৈরি করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বিতরণ করা হচ্ছে। 302 মেট্রিক টন চাল এবং 36,68,500 টাকা আমরা শুকনা খাবার এবং তাদের আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর জন্য আমরা উপজেলা পর্যায়ে দিয়েছি। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ ও জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বাড়ছে বানভাসী মানুষের সংখ্যা। আমাদের ঘরে খাবার আসছিল ভিজে গেছে, ঘর বাড়ির তলা ভেঙে গেছে, কোথায় থাকবো? এখন আমরা অসহায় মনে করেন যে পানির মধ্যে বসবাস করতেছি। করোনা মানুষের কাম কাজ কিছুই ছিল না, বসে থেকে থেকে মানুষ দিন কাটাইছে, এরপরে আবার বন্যা। একটা মহিলা মেম্বার, একটা লোক এই পুরুষ মেম্বার, আজকে মানে বাড়ি চন্দ্রকোনা একটা মানুষ টাঙ্গাল দেখবে নিয়ে আসলো না। বৃষ্টিপাতে উজানের ঢল কিছুটা কমতে শুরু করায় সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট অঞ্চলের কোথাও কোথাও সড়ক এখনও পানিতে তলিয়ে আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ক্রমেই অবনতি হচ্ছে ভারতের আসামের বন্যা পরিস্থিতিও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 20 জনের। গৌহাটিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদীর পানি। শাখা নদীগুলোতেও বেরিয়ে চলেছে পানি। জাতীয় পানি কমিশন জানিয়েছে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার ওপরের বইছে ব্রহ্মপুত্রের পানি। প্রতিদিনই 1 সেন্টিমিটার করে বাড়ছে পানির স্তর। রাজ্যের 33টি জেলার মধ্যে 23টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবথেকে খারাপ অবস্থা ধেমাজি জেলার। এছাড়া লখিমপুর, বিশ্বনাথ, উদলগিরির অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। আসামে টানা বৃষ্টিপাতে প্রায় 9.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর বিচার বহির্ভূত নিপীড়ন চালানোর অভিযোগে 3 সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমারের সামরিক আদালত। কোর্ট মার্শাল অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার এই রায় জানান আদালত। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফের কার্যালয়ে ঘোষণা দিয়েছে, দোষী সাব্যস্তরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং ওই 3 কর্মকর্তাকে সাজা দেয়া হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি। 2017 সালে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালানোর বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যার অভিযোগ আনার পর মিয়ানমারের সামরিক আদালত এই বিরল রায় জানালো। মিয়ানমার সেনাদের নৃশংসতা থেকে বাঁচতে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এবারে প্রবাসের খবর। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে জারি করা কারফিউ তুলে নিয়েছে সৌদি আরব। ব্যবসা বাণিজ্যের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে প্রায় 3 মাসের লকডাউন শেষে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। তবে বিদেশি ভ্রমণকারী এবং হজ ও উমরা যাত্রীদের সৌদি আরবে আসার ব্যাপারে আগের বিধিনিষেধ বহাল রয়েছে। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউনে প্রবল ধাক্কা খেয়েছে তেল নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরব। পরিস্থিতি মোকাবেলা করতে মূল্য সংযোজন কর বা ভ্যাট 3 গুণ বৃদ্ধি ও মহার্ঘ ভাতা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে প্রত্যাহার করা হয়েছে লকডাউন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও 3 মাস ধরে চলতে থাকা লকডাউন ও কারফিউ প্রত্যাহার করায় অর্থনৈতিক কর্মকাণ্ড ফের সচল হতে শুরু করেছে। এখন মোটামুটি আমরা দোকানপাট খুলতেছি, সবাই মোটামুটি কম বেশ দোকানপাট খুলতেছে, দেখতেছি কাস্টমার এখন একবারে কম। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পরে আমাদের ট্রাভেল এজেন্সি চালু হয়েছে। তো আমাদের যে প্যাসেঞ্জারগুলো দেশে আটকে আছে তারা টেনশন করবেন না, যখনই ফ্লাইট চালু হবে তখন আমরা এগুলোকে বৃদ্ধি করে দিব, অবশ্যই আপনি আসতে পারেন। দোকানপাট ও শপিং মলগুলো খুলে দেওয়া হলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। তবে তাদের প্রত্যাশা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তাদের লোকসানও পুষিয়ে উঠতে পারবেন। লকডাউনের পরে ব্যবসা বিক্রি একদম স্লো হয়ে গেছে, আগের মতো আসবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক ভালো হবে ইনশাআল্লাহ।
করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত প্রায় 500 প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অধিক হারে বাংলাদেশি মৃত্যুর জন্য অসচেতনতাকে অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বেশি অসুস্থতা বোধ করলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের পূর্বেকার বিধিনিষেধগুলো মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব এবং অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলতে হবে। যদি আপনার শ্বাসকষ্ট থাকে কিংবা অন্য কোনো সমস্যা দেখা দেয়, নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন। বিগত প্রায় 7 শতকে এই প্রথম বড় আর্থিক সংকটের মুখোমুখি হলো সৌদি আরব। এই সংকট আরো তীব্র হলে তার প্রভাব পড়বে সেখানে কর্মরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, সুদান ও জর্ডান সহ বিভিন্ন দেশের শ্রমিকদের উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীর মাঝে এবার চীনের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ফ্লু ভাইরাস শনাক্ত করেছে। এই ভাইরাসটি মহামারী হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন তারা। খুব সম্প্রতি এই ভাইরাসের উৎপত্তি, যার বাহক প্রাণী শূকর। আর নতুন ফ্লু ভাইরাসটি মানুষকে আক্রান্ত করার মতো সব ধরনের লক্ষণ রয়েছে। এটি মানুষকেও সংক্রমিত করতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বিস্তারিত মাসুদ রানা ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী চলছে করোনার তাণ্ডব। এরই মাঝে চীনের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ফ্লু ভাইরাস শনাক্ত করেছে। বিজ্ঞানীরা বলছেন শুক্রবাহিত নতুন ফ্লু ভাইরাসটি মানুষকে আক্রান্ত করার মতো সব ধরনের লক্ষণ রয়েছে। আর নতুন ভাইরাস হওয়া এটি থেকে মানুষের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বলেও মনে করেন তারা। বিজ্ঞানীরা বলছেন সম্প্রতি চিহ্নিত হওয়া এই ভাইরাসটি শূকর বহন করে, তবে এটি মানুষকেও আক্রান্ত করতে পারে। চীনের নতুন যে ফ্লু ভাইরাসটি পাওয়া গেছে তার সাথে সোয়াইন ফ্লুর মিল রয়েছে। এটি মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বিস্তার ঘটাতে পারে। গবেষকরা প্রমাণ দেখতে পেয়েছেন যে এই ভাইরাসটি সম্প্রতি যেসব মানুষকে আক্রান্ত করা শুরু করেছে যারা চীনের শূকর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে এখন পর্যন্ত নতুন ভাইরাসটি বড় কোনো ধরনের হুমকি তৈরি করেনি। গবেষকদের আশঙ্কা মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়লে এই ভাইরাসটি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। আর বিশ্বজুড়ে নতুন করে মহামারীতে পরিণত হতে পারে এই ভাইরাসটি। তবে এখনই ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু না থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীরা। মাসুদ রানা, নিউজ 24। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। করোনাকালে বাঁচার চেষ্টার সাথে সচল রাখতে হচ্ছে দেশের অর্থনীতি। নেতৃত্বে প্রধানমন্ত্রী অর্থনীতি প্যাকেজ বাস্তবায়নের তাগিদ। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 64 জনের প্রাণহানি। অবশেষে 21 দিনের জন্য লকডাউনে যাচ্ছে ওয়ারি। আজ থেকে দোকানপাট খোলা সন্ধ্যা 7টা পর্যন্ত। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ওনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য। এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে মাননীয় স্পিকার। স্বাস্থ্য খাতের দুরবস্থায় সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, পদত্যাগ দাবি। মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়হীনতায় ক্ষোভ। উদ্ধার হলো বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। মৃতের সংখ্যা বেড়ে 34। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা ব্রিজ। লঞ্চ চালায় বয় বেয়ারারা। নৌপথের অরাজকতা চরমে। সুস্থ আছেন বেঁচে যাওয়া সুমন। মুন্সিগঞ্জে এখনো চলছে শোকের মাতম। বড় পরিবর্তন ছাড়া 2020-21 অর্থ বছরের বাজেট পাস। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে থাকবে বড় চ্যালেঞ্জ। আজ থেকে কার্যকর। এবং তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী লাখো মানুষ। করোনাকালে দুর্যোগ বাড়িয়েছে দুর্ভোগ। ত্রাণের দাবি। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।